রেকর্ড ভাঙলেন ট্রাম্প। 1 ঘন্টা 48 মিনিটের ভাষণে আমেরিকার স্বর্ণযুগ ঘোষণা। পশ্চিম তীরে বসতিদের প্রথমবারের মতো পাসপোর্ট দিচ্ছে যুক্তরাষ্ট্র। মায়ের খোঁজে $10 লাখ পুরস্কার ঘোষণা দিয়েছে মার্কিন এক ধনাঢ্য পরিবার। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান জোরদার করার মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক এবং যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করলেই পড়তে হবে শাস্তির মুখে। রেকর্ড গড়া ভাষণে যুক্তরাষ্ট্রের নতুন পথ চলার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি দাবি করেছেন তার হাত ধরেই দেশটিতে শুরু হয়েছে আমেরিকার স্বর্ণযুগ। ভাষণের দৈর্ঘ্যের দিক থেকে এটি পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাতে দীর্ঘ 1 ঘন্টা 48 মিনিটের এক ম্যারাথন ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন 2000 সালে বিল ক্লিন্টনের গড়া 1 ঘন্টা 28 মিনিটের দীর্ঘতম ভাষণের রেকর্ড। এমনকি গত বছর নিজের দেওয়া 1 ঘন্টা 40 মিনিটের রেকর্ডটিও আজ টপকে গেলেন তিনি। ভাষণে ট্রাম্প তার প্রশাসনের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেছেন তার দূরদর্শী নেতৃত্বে আমেরিকা এখন ইতিহাসের শ্রেষ্ঠ সময় পার করছে। একে তিনি আমেরিকার স্বর্ণযুগ হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘ এই বক্তব্যে আগামী দিনগুলোতে অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে তার কঠোর ও দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন রিপাবলিকান এই নেতা। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী রাজনৈতিক টানাপোড়েনের সাথে এবার নতুন করে আলোচনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্ত, আর তা হচ্ছে প্রথমবারের মতো পশ্চিম তীরের একটি ইসরায়েলি বসতি এলাকায় সরাসরি পাসপোর্ট পরিষেবা দিতে যাচ্ছে ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ইউএস এমবেসি ইন জেরুজালেমের কর্মকর্তারা আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিম তীরের বসতি ইফরাতে উপস্থিত হয়ে নিয়মিত পাসপোর্ট সেবা দিবেন। এটি দখলীকৃত অঞ্চলের কোনো বসতিতে এ ধরনের মার্কিন সেবার নজির প্রথম। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে বিদেশে অবস্থানরত সব মার্কিন নাগরিকের কাছে এ সেবা পৌঁছানোই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তারা পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর রামাল্লা, বসতি বেইতার ইল্লিত এবং ইসরায়েলের শহর হাইফাতেও অনুরূপ সেবা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। জানা গেছে পশ্চিম তীরের বসতিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে থাকে। তবে ইসরায়েল এই অবস্থান প্রত্যাখ্যান করে ঐতিহাসিক ও ধর্মীয় দাবির ভিত্তিতে এসব বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে পশ্চিম তীরে 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল দখল করে নিয়েছিল, যা ফিলিস্তিনিদের কাছে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সেখানে প্রায় 5 লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং প্রায় 30 লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। এই ঘোষণার ঠিক আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ডানপন্থী মন্ত্রিসভা পশ্চিম তীরের নিয়ন্ত্রণ আরও জোরদার এবং বসতি স্থাপনকারীদের জমি কেনা সহজ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফিলিস্তিনি নেতৃত্ব এই পদক্ষেপকে বাস্তবিক সংযুক্তিকরণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি আনুষ্ঠানিক সংযুক্তিকরণের বিরোধী, তবে তার প্রশাসন বসতি সম্প্রসারণ ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, এমন অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। খবরে বলা হয়েছে পশ্চিম তীরে বসবাসরত দ্বৈত মার্কিন ইসরায়েলি নাগরিকের সংখ্যা 10,000 বলে ধারণা করা হয়। দূতাবাস জানিয়েছে এই উদ্যোগের মাধ্যমে তারা সরাসরি নাগরিক সেবা পৌঁছে দিতে চায়। একই সঙ্গে মার্কিন ফিলিস্তিনি দ্বৈত নাগরিকদের জন্য পশ্চিম তীরে সেবা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস। যদিও বর্তমানে পাসপোর্ট ও কনসুলার সেবা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ও তেল আভিভের শাখা কার্যালয়ে দেওয়া হয়। এদিকে এ সেবা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের মতে বসতি এলাকায় সরাসরি মার্কিন সেবা প্রদান কূটনৈতিকভাবে সংবেদনশীল বার্তা বহন করতে পারে। আবার সমর্থকদের দাবি এটি কেবল নাগরিক সেবা সম্প্রসারণ, রাজনৈতিক অবস্থান নয়। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন পশ্চিম তীরের ভবিষ্যৎ ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব এবং 2 রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক আলোচনায় নতুন করে গতি এসেছে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ মা ন্যান্সি গাথ্রিকে
জীবিত বা নিরাপদ অবস্থায় ফিরে পেতে সর্বোচ্চ $10 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের সকালবেলার জনপ্রিয় অনুষ্ঠান টুডে এর সহ-সঞ্চালক সাবনাথ গাথ্রি। সাবনাথ জানিয়েছেন, তার মা 84 বছর বয়সী ন্যান্সি গাথ্রি গত 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। তুকসন, অ্যারিজোনার এক বন্ধুর বাড়িতে লাইভ স্ট্রিম করা গির্জার অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেখানে তিনি পৌঁছাননি। এরপর থেকেই শুরু হয় পরিবারের উদ্বেগ ও অনুসন্ধান। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে স্পষ্টতই আবেগ আপ্লুত হয়ে সাভানা বলেছেন, কেউ না কেউ জানেন কিভাবে আমার মাকে খুঁজে পাওয়া যাবে। আমরা এখনও অলৌকিক প্রত্যাবর্তনের আশায় আছি। তিনি আরও বলেছেন, আমরা আশা ছাড়ছি না, কিন্তু আমরা এটাও জানি তিনি হয়তো হারিয়ে গেছেন, হয়তো আর বেঁচেও নেই। কথাগুলো উচ্চারণের সময় তার কণ্ঠে ছিল গভীর বেদনা ও আশার মিশ্রণ। প্রথম দিকে পিমা কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, তদন্তকারীরা ধারণা করছেন ন্যান্সিকে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়ি থেকে নিয়ে যাওয়া হতে পারে। সম্ভাব্য অপহরণের দিকেও নজর দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করতে পারেনি। তবে এফবিআই একটি ডোরবেল ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে মুখোশ ও অস্ত্রধারী এক ব্যক্তিকে ন্যান্সির বাড়ির বাইরে দেখা গেছে। যদিও তদন্ত সূত্র বলছে ওই ছবির আগের হতে পারে। শেরিফ ক্রিস ন্যানোস স্পষ্ট করে বলেছেন, গাথ্রি পরিবার ভুক্তভোগী, এতে সন্দেহের অবকাশ নেই। পরিবারকে দোষারোপ করা নিষ্ঠুরতা। গাথ্রি পরিবার শুরু থেকেই পুরস্কার ঘোষণার বিষয়ে ভাবছিল, তবে তদন্তে বিভ্রান্তি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে তারা কিছুটা অপেক্ষা করে। এখন আইনগত সময়ের ব্যবধানের মাধ্যমে $10 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যরা আরও বলেছেন, এই পুরস্কার গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়ার সঙ্গে শর্তযুক্ত নয়। ন্যান্সির সন্ধান মিললেই পুরস্কার প্রদান করা হবে। একাধিক ব্যক্তি তথ্য দিলে পুরস্কারের অর্থ ভাগ করাও হতে পারে। এছাড়া পরিবারটি $5 লাখ অনুদান দিচ্ছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনকে। সংস্থাটির প্রধান মিশেল ডিলন এক বিবৃতিতে বলেছেন, সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। গাথ্রি পরিবারের এই অনুদান সেই মানবিক বিশ্বাস থেকেই এসেছে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ন্যান্সির বাড়ির সামনে ভরে উঠেছে পোস্টার ও নানান রকমের বার্তায়। এক পোস্টারে লেখা ছিল, ভুল হতেই পারে, কিন্তু এখন সঠিক সিদ্ধান্ত নিন। এই বার্তা যেন সরাসরি সম্ভাব্য অপরাধীদের উদ্দেশ্যে এক মানবিক আবেদন, এক শেষ আশার আলো। এদিকে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই তথ্য দিলে $1 লাখ এবং স্থানীয় ক্রাইম স্টপার্স সংস্থা অতিরিক্ত $1,02,500 পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান জোরদার করার মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে এখন কংগ্রেসে গুরুতর অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে এক আলোচনায় আইসের সাবেক আইনজীবী ও প্রশিক্ষক রায়ান সোয়াংক বলেছেন, নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি এখন অপ্রতুল ও ত্রুটিপূর্ণ হওয়ায় এটি কার্যত ভেঙে পড়েছে। তার এই মন্তব্য এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যাপক হারে বহিষ্কার অভিযান পরিচালনা করছে এবং দ্রুত নতুন কর্মকর্তাদের মাঠে নামাচ্ছে। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল এবং কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া দাবি করেন, আইসিই কর্মকর্তাদের প্রশিক্ষণের সময় কমিয়ে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ একাধিক কোর্স বাদ দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার সংখ্যা কমানো হয়েছে এবং বল প্রয়োগ অনুশীলন সহ কিছু গুরুত্বপূর্ণ সিমুলেশন প্রশিক্ষণ তুলে দেওয়া হয়েছে। তার ভাষায়, সরকার বলছে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়নি, কিন্তু বাস্তবে তা সত্য নয়। এদিকে ব্লুমেন্থালের দপ্তর থেকে প্রকাশিত নথি থেকে পাওয়া তথ্যে জানা গেছে, নতুন কর্মকর্তাদের একাধিক ব্যবহারিক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশিক্ষণ ঘণ্টা কমেছে এবং পাঠ্যক্রম থেকে বেশ কিছু ক্লাস বাদ গেছে। আর ডেমোক্র্যাটদের দাবি, এতে মাঠ পর্যায়ে ভুল সিদ্ধান্ত ও অতিরিক্ত বল প্রয়োগের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে নাগরিক অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে। আইসিই কর্মকর্তারা অনেক সময় গ্রেফতার করতে গিয়ে অতিরিক্ত শক্তি ব্যবহার ও ভিডিও ধারণকারী সাধারণ মানুষদের সঙ্গে রূঢ় আচরণ করছেন।
ফোরামে সোয়াং আরও বলেন, প্রশিক্ষণকালে তিনি দেখেছেন প্রশিক্ষণার্থী আইসিই কর্মকর্তারা ভুলবশত অস্ত্র ত্যাগ করেছে, যথাযথ কারণ ছাড়া গ্রেফতারের চেষ্টা করেছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তার দাবি, এসব ঘটনার পরও অনেকেই একাডেমি থেকে পাশ করেছেন। এর আগে আইসিই কর্মকর্তাদের ন্যূনতম বয়স ছিল 21 বছর, অথচ গত বছর তাদের বয়সসীমা শিথিল করা হয়। সোয়াং বলেন, তিনি এমন প্রশিক্ষণার্থীকে পাঠদান করেছেন যার বয়স ছিল মাত্র 18 বা 19 বছর। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। দপ্তরের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, প্রশিক্ষণের সময় কমানো হয়নি, বরং কর্মকর্তাদের অস্ত্র ব্যবহার, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংবিধানের 4র্থ ও 5ম সংশোধনী বিষয়ে পূর্ণাঙ্গ শিক্ষা পাচ্ছেন। DHS এর দাবি, প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করা হয়েছে, তবে মূল বিষয়বস্তু অপরিবর্তিত। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন নীতি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের মাঝেই এই বিতর্ক আরও তীব্র হতে পারে। স্বপ্ন পূরণের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো হাজারো অভিবাসীর জন্য এখন বড় চ্যালেঞ্জ, কারণ সেখানে গেলেও বৈধতা ছাড়া কোথাও চাকরি করার সুযোগ নেই। মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান এবং একের পর এক নতুন আইন প্রয়োগের ফলে দেশটিতে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজ আমরা বলবো, কেন এই অবৈধ কাজ আপনার সারা জীবনের স্বপ্ন চুরমার করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট INA অত্যন্ত স্পষ্ট। বৈধ কাজের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিকের জন্য পারিশ্রমিক গ্রহণ করা এখন দণ্ডনীয় অপরাধ। গত কয়েক বছরে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ DHS এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE তাদের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো অভিবাসী যদি তার ভিসার শর্ত লঙ্ঘন করে, যেমন ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করে, তবে তাকে আউট অফ স্টেট হিসেবে গণ্য করা হয়। যে কোনো বিদেশি নাগরিককে কাজ করার অপরাধে তাৎক্ষণিক গ্রেপ্তার এবং নিজ দেশে ফেরত পাঠানো বা রিমুভাল প্রসিডিং শুরু করা যেতে পারে। যদি কেউ অবৈধভাবে কাজ করে এবং 180 দিনের বেশি সময় আনডকুমেন্টেড অবস্থায় থাকেন, তবে তার জন্য পরবর্তী 3 বছর এবং 1 বছরের বেশি হলে পরবর্তী 10 বছর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে এই আইন আরও কঠোর হচ্ছে। এর বড় উদাহরণ ফ্লোরিডার SB 1718 আইন, যা 2023 সালের জুলাই থেকে কার্যকর হয়েছে। এই আইনের ফলে 25 জনের বেশি কর্মী আছে এমন সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ভেরিফাই সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। এটি একটি ইলেকট্রনিক ডাটাবেস যা তাৎক্ষণিক বলে দেয় যে কর্মীর কাজের অনুমতি আছে কিনা। অবৈধ কর্মীকে কাজ দিলে নিয়োগকর্তার প্রতি 1 দিনের জন্য $1000 পর্যন্ত জরিমানা এবং ব্যবসার লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে। বেশ কিছুদিন আগে মিসিসিপি অঙ্গরাজ্যের 7টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় একদিনের অভিযানে প্রায় 680 জন অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছিল ICE। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় কর্মস্থল অভিযান। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবহারের ফলে এই ধরনের তল্লাশি আরও নিখুঁত ও নিয়মিত হয়ে উঠেছে। জানা গেছে, অনেকে অন্যের সোশ্যাল সিকিউরিটি নাম্বার SSN ব্যবহার করে কাজ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ফেডারেল ক্রাইম, যার ফলে স্থায়ীভাবে তাদের গ্রিন কার্ড পাওয়ার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার অনেক পথ খোলা থাকলেও শর্টকাট হিসেবে অবৈধ কাজ বেছে নেওয়া মূলত নিজের পায়ে কুড়াল মারার সমান। তাই যে কোনো কাজে যোগ দেওয়ার আগে আপনার ভিসার ধরন এবং কাজের বৈধতা যাচাই করে নেওয়া জরুরি। অবৈধ পথে উপার্জনের চেয়ে আইনি পথে সুরক্ষা নিশ্চিত করাই হোক প্রবাস জীবনের লক্ষ্য।